13ই ডিসেম্বর 2025 অম্বেশ তার আহমদপুরের বাড়িতে বসে বসেই ভাবছে যে তাকে আজকে রাতেই বাড়ি ছাড়তে হবে। কিন্তু এই যে সে বাড়ি ছাড়ছে, সে হয়তো আর কোনোদিনও এই বাড়িতে রিটার্ন করতে পারবে না। সে পুরো বাড়িটা একবার ঘুরে দেখে, দেন দরজায় তালা দিয়ে পার্কিং থেকে তার সুইফট ডিজায়ারের গাড়িটা বার করে সোজা বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয়। এবং ওই যে বারাণসী যাবে সে তার পাপ ধুতে যাবে। দেন বারাণসী থেকে সে সোজা পৌঁছাবে কলকাতা বাই রোড। দেন সেখান থেকে সারা জীবনের জন্য সে গায়েব হয়ে যাবে। গাড়ি নিয়ে সোজা বেরিয়ে যায়। জৌনপুর থেকে বারাণসীর যে রাস্তা আছে, সেই রাস্তায় সে ড্রাইভ করতে করতে ভাবে যে 2020 সালে আমি এমন একটা ঘটনা ঘটিয়েছিলাম যার জন্য আজকের এই ঘটনাগুলো আমাকে ঘটাতে হলো। মা বাবা আমার পাশে দাঁড়ায়নি, আমার দিদিরা আমার পাশে দাঁড়ায়নি, সারা জীবন আমাকে কেউ সাপোর্ট করেনি। তো আমার আর কি করার আছে? এখন যাকে ভালোবেসেছিলাম সেও আর আমাকে সাপোর্ট করে না। কিন্তু পরের দিন সে যখন বারাণসী পৌঁছায়, তখন সে গঙ্গা স্নানের পর কলকাতা যখন যাবে, দ্যাট দ্য মোমেন্ট তার মনে হয় যে না, সারা জীবন এইভাবে পালিয়ে পালিয়ে বাঁচা যাবে না। তো অম্বেশ ডিসাইড করে যে না, আমি আবার জৌনপুর রিটার্ন করব। এবং একটা মাস্টার প্ল্যান সে মনে মনে বানায়। সে আবার জৌনপুর রিটার্ন করে এবং জৌনপুর রিটার্ন করতেই তাকে তার আত্মীয়রা ঘিরে ধরে, নানান রকম কোশ্চেন করতে থাকে। এবং একটা কোশ্চেনের উত্তরও অম্বেশের কাছে ছিল না। অম্বেশ কখনো এটা বলে তো কখনো ওটা বলে। অম্বেশ এবার দেখতে পায় যে তার সামনে পুলিশ এসে দাঁড়িয়েছে। পুলিশ তার বাড়ি সার্চ করছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এবং এই জিজ্ঞাসাবাদে এমন কিছু ডিটেল বেরিয়ে আসবে যাতে আপনার মনে হবে কলিযুগে কোনো সম্পর্কই সেফ না। বেশ পড়াশোনায় মোটামুটি ভালো ছিল। ছোটবেলা থেকেই তার বাবা শ্যাম বাহাদুর এবং তার মা ববিদা তাকে খুব ভালো করে পড়াশুনো করিয়েছে। তার আরও 3 বোন ছিল এবং সবশেষে সে ছিল। যেহেতু বাড়ির সব থেকে ছোট সন্তান, সেহেতু সবার ভালোবাসাই সে পেত। তার কোনো কমতি তার মা বাবা রাখেনি। শ্যাম বাহাদুর লোকো পাইলট ছিল, মানে ট্রেন চালাতো, সেহেতু তার ইনকামের খুব একটা অভাব ছিল না। আর এদিকে ববিতা হাউস মেকার ছিল। অনেক যত্নে সে তার 4 সন্তানকে বড় করে। 3 মেয়েকে সে বিয়ে দিয়ে দেয়। ছোট যে ছেলে আছে তাকে ভালো মতন পড়াশুনো করিয়ে ইঞ্জিনিয়ার বানায়। এবং অম্বেশ ইঞ্জিনিয়ারের চাকরি লাগে কোথায়? কলকাতায়। কলকাতায় সে একটা নামি দামি কোম্পানিতে কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করা শুরু করে। সালটা চলে আসে 2020। হঠাৎই লকডাউন পড়ে যায়। অম্বেশ কলকাতাতেই স্টে করে। কলকাতাতে তার একটা মেয়ের সাথে প্রেম চলছিল এবং এই প্রেমের ব্যাপারটা সে কোনোভাবেই কাউকেই বলতে পারছিল না, যেহেতু মেয়েটা ছিল মুসলিম ধর্মের আর সে হচ্ছে হিন্দু ধর্মের। মেয়েটা তার ফ্যামিলিকে বলতে পারেনি, তার ফ্যামিলি মানতে পারবে না, আর উল্টো দিকে অম্বেশও বলতে পারেনি। কিন্তু লকডাউনের মধ্যে তারা ডিসাইড করে যে তারা একে অপরকে বিয়ে করে সংসার করবে। তারা বিয়ে করে এবং সংসার করা স্টার্ট করে। এই ব্যাপারটা তারা দুজনেই পরিবার থেকে হিডেন রেখেছিল। তাদের এই লকডাউন পিরিয়ডেই দুটো সন্তান হয়ে যায়। কিন্তু সমস্ত কিছুই আস্তে আস্তে ঘুরতে থাকে যখন অম্বেশের চাকরি নিয়ে টানাটানি হয়। এবং এই চাকরি নিয়ে টানাটানি হওয়ার পরেই তাদের সম্পর্কের মধ্যেও বিচ্ছেদ আসে। এবং সেই বিচ্ছেদের কারণেই জাস্ট অক্টোবরে অম্বেশ ফিরে আসে তার বাবা মার কাছে। তার বাবা মাকে সে বলে যে আমার চাকরিটা আর নেই, আমি এখানে থাকবো। তার মা বাবা অ্যাকসেপ্ট করে নেয়। দেন সে তার মা বাবাকে বলে যে আমি কলকাতাতে মুসলিম ধর্মের একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তাও আবার 5 বছর আগে, এবং সেখান থেকে আমার দুটো সন্তান আছে। কিন্তু এখানেই যদি সমস্ত কিছু শেষ হতো তাহলে বলা যেত সেটা হ্যাপি এন্ডিং হয়েছে। কিন্তু অম্বেশের মা বাবা এটা জানা মাত্রই তারা এই পুরো ব্যাপারটাকে রিজেক্ট করে।
অম্বেশের একটাই ডিমান্ড ছিল যে সে তার ওয়াইফকে তার বাড়িতে এনে রাখবে, নর্মাল যেমন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকবে সেটা থাকবে, এবং টাকার যে রেস্ট্রেইন এসেছিল যার জন্য তাদের সম্পর্কটা ভাঙতে চলেছিল সেটা থেকে তার মা বাবা তাদেরকে বাঁচাবে। অম্বেশের মা বাবা এই জিনিসটা কোনো মতেই মানবে না, তারা সঙ্গে সঙ্গে এই অফারটা রিজেক্ট করে দেয়। অম্বেশ রিজেক্ট হওয়ার পর অনেকবার মা বাবাকে মানানোর চেষ্টা করে, কিন্তু তারা উল্টে প্রেশার দেয় যে তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দাও। করতে করতে অম্বেশ এবং তার ওয়াইফের মধ্যে নানান কারণে ঝামেলা হতে থাকে, তাদের মধ্যে ডিস্টেন্স হতে থাকে এবং শেষমেশ ডিভোর্সও হয়ে যায়। এবং এই ডিভোর্সের জন্য অম্বেশ কোথাও না কোথাও তার মা বাবাকেই দায়ী করতো। উল্টো দিকে তার ওয়াইফ 5 লাখ টাকা ডিমান্ড করে বসে, না হলে সে তার সন্তানদেরকে দেখতে দেবে না অম্বেশকে। অম্বেশ মহা বিপদে পড়ে। সে কি করবে? তার যেহেতু চাকরি নেই, অর্থনৈতিক অভাব আছে, তার কাছে যত সেভিংস ছিল সেই সমস্ত সেভিংস শেষ হয়ে গেছে। তো শেষমেশ সে গিয়ে তার মা বাবাকে বলে যে তোমাদের জন্যই তো আমি ডিভোর্স চাইলাম আমার ওয়াইফের কাছ থেকে, আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিয়েও দিল, এখন 5 লাখ টাকা ডিমান্ড করছে, তো সেটার জন্য তো হেল্প করো। তখন তার মা বাবা ক্লিয়ারলি বলে যে যখন বিয়ে করেছিলে তখন কি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে? যখন সন্তান নিয়েছিলে তখন কি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলে? সমস্ত কিছুই লুকিয়ে করেছো, তো লুকিয়ে যখন করেছো এবার নিজের দায়িত্ব নিজে নাও। অম্বেশ রীতিমতন পাগল হয়ে যায়। একদিকে ওয়াইফের প্রেশার, একদিকের মা বাবার এইভাবে রিজেকশন, তার উপর তার বড় যে 3 দিদি ছিল তারাও তাকে কম বেশি কথা শোনাতো। এবং এইভাবেই তারিখটা চলে আসে ডিসেম্বরের 8 তারিখ। সেদিন তার মা কিচেনে কিছু রান্না করছিল এবং কিচেনের দরজায় দাঁড়িয়ে অম্বেশ তার মায়ের সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি কথা বলা তো ভুল হবে, আর্গুমেন্ট করছিল, এবং সেই আর্গুমেন্টটা ছিল তার বিয়ে নিয়ে, তার সন্তান নিয়ে, এবং অ্যালিমনির যে 5 লাখ টাকা তার ওয়াইফ ডিমান্ড করেছিল সেটা নিয়ে। সে বারবার রিকোয়েস্ট করছিল তার মাকে যে মা, এইবার অন্তত এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও, পরবর্তী সময়তে এরকম হবে না। অম্বেশের কথা তার মা কোনোভাবেই শোনে না। এই সময় কাছেই একটা শিলবাটা ছিল, সেই শিলবাটা দিয়ে অম্বেশ একের পর এক আঘাত তার মায়ের উপর করে। তার মা মাটিতে লুটিয়ে পড়ে এবং চিৎকার চেঁচামেচিতে তার বাবা দোতলা থেকে নিচে আসে। নিচে এসে এই অবস্থা দেখে সে সোজা তার বড় মেয়ে বন্দনাকে কল করতে যায়, কিন্তু তার হাত থেকে ফোনটা ছিনিয়ে তাকেও একাধিকবার আঘাত করে এই অম্বেশ। দেন একটা কাঁটার দড়ি দিয়ে তাকে গলা চিপে হত্যা করে। এবং এই হত্যার পর সে বুঝতে পারে যে এই বডিগুলোকে তার ডাম্প করতে হবে, সে যাতে কোনো মতেই ধরা না পড়ে। এই সময় তাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো সেহেতু কনস্ট্রাকশনের অনেক কিছুই সেই সময় বাড়িতে মজুদ ছিল। করাত ছিল, হাতুড়ি ছিল, তো করাত দিয়ে সে তার মা বাবার অনেক টুকরো করে, সেগুলো 6টা বস্তায় ভরে। একটা দিন ওই বস্তাটা ওই বাড়িতেই সে রাখে। সে ভাবে যে এই বস্তাগুলো নিয়ে সে কোথায় ডাম্প করবে। আর কয়েক ঘন্টা পরেই এই বস্তাগুলো থেকে পচা গন্ধ বেরোতে শুরু করবে। তো ডিসেম্বরের 9 তারিখ একদম সন্ধ্যে 6:30 নাগাদ সে সোজা তার বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে যে গোমতী নদী আছে সেখানে যায়। সেখানে গিয়ে 3-4টে বস্তা ডাম্প করে দেয়, কিন্তু একটা বস্তা ছিল যে বস্তাটা সে ওই নদীতে ডাম্প না করে আরেকটু দূরে সাই নদীতে ডাম্প করে। কেন? সেই বডিতে তার মায়ের পাটা ছিল এবং সেই পাটা একটু বেরিয়ে আসছিল। সাই নদীর যে অংশটা যেখানে সে ফেলছিল সেই জায়গাটা জঙ্গল মতন ছিল, সেইখানে কেউ যেত না, তো সেহেতু এই পাটা কেউ দেখতেও পাবে না। এই দুটো জায়গায় ডাম্প করার পর সে বাড়িতে আসে। আগের দিন রাত্রেবেলায় তার দিদিকে সে ফোন করে আগে ভাগে বলে দিয়েছিল যে মা বাবার সাথে ঝগড়া হয়েছে, তারা কোথাও একটা বেরিয়ে গেছে। তারপর থেকেই সে তার মা বাবার ফোনটা সুইচ অফ করে সোজা তাদের বাড়িতে বাড়ি তৈরি করার জন্য যে বালি রাখা ছিল তার মধ্যে লুকিয়ে দেয়। সে করাত, অন্যান্য জিনিস যেগুলো খুন করতে সে ইউজ করেছিল সেগুলো সে লুকিয়ে দেয়। পুরো ঘর, গাড়ির ডিকি সমস্ত কিছু পরিষ্কার করে, নিজের ফোনটাও সুইচ অফ করে দেয়। দেন 2 দিন ওই বাড়িতেই থাকে, খায় দায়, প্ল্যান করে, এবং প্ল্যানটা এটাই হয় সে ওখান থেকে বেরিয়ে বারাণসী যাবে,
সে যেহেতু তার নিজের মা বাবাকে মেরেছিল, সেহেতু গঙ্গাতে গিয়ে তার পাপ ধোবে, দেন ওখান থেকে কলকাতা যাবে এবং কলকাতা থেকে চিরতরে সে গায়েব হয়ে যাবে, তাকে কেউ আর খুঁজে পাবে না। ডিসেম্বরের 13 তারিখ সে ঠিক ওই প্ল্যান মাফিক বাড়ি থেকে বেরিয়ে বারাণসী পৌঁছায়, গঙ্গায় স্নান করে। যে মাস্টার প্ল্যান সে বানিয়েছিল, এই মাস্টার প্ল্যানে তার পালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গঙ্গা স্নানের পরেই তার ওই মাস্টার প্ল্যানটা চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি তার যে মাস্টার প্ল্যান ছিল তার উপর গঙ্গার জল পড়ে শুদ্ধ হয়ে গেছিল। তার এবার ধরা পড়ার পালা। এই কারণে তার মাথায় আসে যে পালিয়ে না গিয়ে আমি সবাইকে ফেস করব এবং সবাইকে আমার বুদ্ধিমত্তা দিয়ে বোকা বানাবো। সে 14 তারিখ আবার ফেরত আসে। ফেরত আসতেই তার দিদি বাদবাকি আত্মীয়রা তারা তাকে কোশ্চেন করা শুরু করে এবং সেই কোশ্চেনে সে বিব্রত হয়ে বলে যে মা বাবা সেই দিনই বেরিয়ে গেছিল, আমি কিছু জানি না, আমি জাস্ট বাইরে গেছিলাম মা বাবাকে খুঁজতে, তোমরা বেকার বেকার আমার উপর সন্দেহ করছো। এরপর পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে, পুলিশ তদন্ত করে, পুলিশ অনেক কিছুতেই ডাইরেক্টলি সন্দেহ করে এই অম্বেশকে। তারপর অম্বেশকে থানাতে নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে এই পুরো ঘটনাটা বেরিয়ে আসে। পুরো বাড়ি সার্চ করে করাত, হাতুড়ি, মোবাইল ফোন, রক্তের দাগ সমস্ত কিছু ডিসকভার করে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে গোমতী নদীতে যতগুলো বস্তা অম্বেশ ফেলেছিল তার মধ্যে মাত্র একটা বস্তা পাওয়া গেছে এবং সেই একটা বস্তাতে তার বাবার একটা হাত পাওয়া গেছে। বাদ বাকি দুটো শরীরের আর কোনো অংশ পুলিশ এখনো পায়নি। তো আপাতত সার্চ অপারেশন চলছে, অম্বেশ জেলে আছে এবং পুরো ফ্যামিলি শকড আছে। একটা কথা আছে না, পাপ বাপকে ছাড়ে না, জাস্ট লাইক দ্যাট অম্বেশের মা বাবারও বেশ কিছু দোষ ছিল। তারা যদি এই ইয়েটা মেনে নিত তাহলে অনেক কিছুই হয়তো হতো না। উল্টো দিকে অম্বেশ, তার বয়স হয়েছে, দুটো সন্তান আছে, সে তার মা বাবার কথা শুনে কি করে ডিভোর্স দিতে পারে কাউকে? এই ক্ষেত্রে দুপক্ষেরই ভুল ছিল। কিন্তু একটা কথা আছে না, তুমি ভুল করবে আর ভগবানের কাছে ক্ষমা চাইবে, দেন ভগবান তোমাকে এত বড় ক্রাইম থেকে বাঁচিয়ে দেবে, এটা তো হতে পারে না। যেই না সে গঙ্গা স্নান করলো, অমনি তার যে মাস্টার প্ল্যান ছিল, যেখান থেকে সে সত্যি সত্যি হয়তো পালিয়ে যেতে পারতো, হয়তো তাকে পুলিশ খুঁজেও না পেতে পারতো, সে আবার রিটার্ন করে। সে নিজেকে প্রচণ্ড চালাক ভাবছিল, কিন্তু একটা কথা আছে না, অতি চালাকের, তো এখানেও সেই রকম হলো। অম্বেশের ফিরে আসাটা এই কেসের একটা টার্নিং পয়েন্ট ছিল। এই কেসের আর যদি কোনো আপডেট আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা, এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।